জঙ্গল নিস্তব্ধ, চারপাশে শুধু পাতা ঝরার শব্দ। আর তার মাঝখানেই ঘাপটি মেরে আছে এক আত্মা, যার চোখে রক্ত আর হৃদয়ে প্রতিশোধের আগুন। এটা কারো নাম নয়, এটা একটা অভিশাপ পেচি, যার ঘরে একবার পা পড়লে কেউ আর ফিরে আসে না। ভেবেছিল সবাই তাকে পুঁতে দিলেই সব শেষ, কিন্তু কিছু আত্মা মাটির নিচ থেকেও শ্বাস নেয়, আর একদিন ফিরে আসে রক্তের জন্য। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আবারও স্বাগতম নতুন একটি এক্সপ্লেনেশনে। আজকে আমরা এক্সপ্লেন করব নতুন আরেকটি সিনেমা, যার নাম পেচি। তো চলুন শুরু করা যাক পেচির সেই ভয়াল ইতিহাস। গল্পের শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই, যারা ঘুরতে এসেছে জঙ্গলে। সেখানে ছেলেটি আগুন জ্বালানোর জন্য একটি গাছ কাটতে শুরু করে। তখনই আচমকাই সেই গাছের ভিতর থেকে একটি পুতুল বেরিয়ে আসে। পুতুলটা এতটাই ভৌতিক দেখতে ছিল যে ছেলেটির চোখ কপালে উঠে যায়। হঠাৎ করেই এক শয়তানি আত্মা তার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তারপর সেই মেয়েটি যখন ছেলেটিকে খুঁজতে আসে, তখন সে দেখতে পায় সেই একই ভয়ঙ্কর পুতুলটি পড়ে আছে। সে তখন পুতুলটি তুলতে যায়, তখনই সে শয়তানি আত্মা তাকেও মেরে ফেলে। এরপর কাহিনী কিছুটা এগিয়ে যায়। এবার আমরা দেখি মারি নামের একজন ব্যক্তিকে, যে ওই এলাকায় গাইডের কাজ করে। তার একটা ছোট্ট মেয়ে আছে। তার মেয়েটি তাকে অনুরোধ করলো, বাবা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি আমার জন্মদিন তোমার সঙ্গে কাটাতে চাই। তখন মারি মেয়েকে কথা দিয়ে বেরিয়ে পড়ল। তারপর মারি দেখা করে চরণ নামের এক ব্যক্তির সঙ্গে, যে তাকে হায়ার করেছে। আসলে চরণ তার বন্ধুদের নিয়ে জঙ্গলে ট্রেকিং করতে এসেছে, আর সে মারিকে বলে তারা পরের দিনই বেরিয়ে পড়বে, তাই প্রস্তুত থেকো। এরপর চরণ তার পুরো গ্রুপকে এই কথাটি জানিয়ে দেয়। কিন্তু চরণের গার্লফ্রেন্ড মিনা বলে ওঠে, আমাদের কোনো গাইডের দরকার নেই, এটা সাথে থাকলে বারবার বাধা দেবে, তাই আমরা একাই যাই। কিন্তু চরণ তাকে বোঝায়, লোকাল গাইড থাকলে স্থানীয় লোকেরা বিরক্ত করবে না, আর আমরা জানিও না এই জঙ্গলটা কেমন, তাই নিনা আর তেমন কিছু বলে না। পরের দিন সবাই মিলে মারিকে সঙ্গে নিয়ে জঙ্গলের পথে রওনা দেয়। যাওয়ার আগে মারির মেয়ে এসে তার বাবার গলায় একটা লকেট পরিয়ে দেয়। তাদের বিশ্বাস ছিল এই জঙ্গল বেশ ভয়ানক, আর এই লকেটটি কালো শক্তির হাত থেকে মারিকে রক্ষা করবে। তারপর কিছুটা যাওয়ার পর সবাই গাড়ি রেখে হাঁটা শুরু করে। প্রথমে তারা অনেক মজা পাচ্ছিল, কিন্তু হঠাৎ মিনা একটি নদী দেখে তাতে নেমে যায়। তখন মারি বলে, ম্যাডাম এখানে বসা নিরাপদ না, ভালো একটা জায়গা দেখে ক্যাম্প করলেই রিল্যাক্স করতে পারবেন। চরণও সেটাই বলে, কিন্তু মিনা তখন রেগে যায় আর বলে, মানে আমি ঠিকমতো বসতেও পারি না? গাইড তুমি নিজের সীমা বুঝে থাকো, বেশি কথা বলার একদম দরকার নেই। তারপর সবাই কিছুটা এগিয়ে গিয়ে বসে পড়ে। হঠাৎ জেরি নামের একজন ছেলে মজা করতে শুরু করে। তখন চারু তাকে একটা পাথর ছুঁড়ে মারে, সেটা গিয়ে একটা ঘন্টায় লাগে। আওয়াজটা শুনে চারু আর সেতু দেখতে যায়। তারা দেখে পথের ধারে অসংখ্য ঘণ্টা ঝোলানো। তখন সেতু মজা করে এক এক করে ঘণ্টাগুলো ফেলে দেয়। সঙ্গে সঙ্গে চারপাশে এক ভয়ানক শব্দ ছড়িয়ে পড়ে, যার ফলে সবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। মারি রেগে গিয়ে সেতুকে ধমক দেয়, তুমি কি করছো? এই পথটা গ্রামবাসীরা বন্ধ করে রেখেছিল, আর তুমি সেটা খুলে দিয়েছো। এখানে স্পষ্ট লেখা আছে এই পথে যাওয়া নিষেধ। তখন সেতু বলে, এই বাজে কথা আমার সঙ্গে বলো না, এই রাস্তাটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, আমি এদিকেই যাব। মারি তখন স্পষ্ট করে বলে দেয়, যদি তোমরা এখান থেকে যেতে চাও তাহলে নিজেরাই যাও, আমি কোনো ঝুঁকি নেব না। এই পথটা কালো শক্তির দিকে যায়। এটা শুনে মিনা হেসে ওঠে, এই লোকটা তো পুরোই পাগল। এরপর চরণ মারির কথা মেনে নেয় এবং তার গ্রুপকে নিরাপদে নিয়ে এগোতে থাকে। তারা সবাই এগোতে থাকে। চারু গ্রুপের সবার শেষে হাঁটছিল। হঠাৎ করে তার মনে হয় কেউ তাকে ডাকছে, তাই সে চুপচাপ সেদিকে চলে যায়। আর তখন সে হঠাৎ করে পাহাড় থেকে নিচে পড়ে যেতে নেয়। ঠিক সময় মতো মারি এসে চারুকে বাঁচায়। তখন আমরা দেখতে পাই একটা কালো শক্তি তাদের পিছু নিয়েছে। চারু অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। কিছু দূর এগিয়ে তারা একটি সুন্দর জায়গায় পৌঁছায় এবং সেখানে ক্যাম্প করে। সবাই মজা করতে থাকে। জেরি একজন ফটোগ্রাফার, সে সবার ছবি তুলতে শুরু করে, কিন্তু বাকি সবাই জেরিকে ভয় দেখানোর জন্য লুকিয়ে পড়ে। মারি তখন ক্যাম্পে ছিল। জেরি একটু এগোতে যায়, তখন হঠাৎ কেউ তার পা ধরে তাকে নিচে ফেলে দেয়।
আর তখনই সে একটা গাছের পেছনে ভয়ানক একটা মুখ দেখতে পায়, যা দেখে তার নিঃশ্বাস একদম থেমে যায়। তখন তার বন্ধুরা এসে জেরিকে বলে তারা তাকে ভয় দেখিয়েছিল, কিন্তু জেরি চিৎকার করে বলে সে একটা ভয়ানক মুখ দেখেছে। কিন্তু কেউ তার কথা একদমই বিশ্বাস করে না। রাগ করে তখন জেরি ক্যাম্পে ফিরে আসে, আর তার পেছনে তার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা তার সাথে মজা করেছিল। তখন জেরি তার পায়ের চিহ্ন দেখিয়ে বলে, দেখো, কেউ আমাকে শক্ত করে ধরেছিল, এটা নিশ্চয়ই কোনো আত্মা। কিন্তু সবাই ধরে নেয় এটা কোনো আত্মা নয়, এটা কোনো গাছের কারণে হয়েছে। সেতু আর চারু জেরির কথায় হাসতে থাকে। জেরি তখন রাগ করে তাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোমরা যদি এতই সাহসী হও তাহলে এই কাপড়টা নিয়ে ওই ঘন্টার ওইখানে যাও। মারি তখন তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা মারিকে তিরস্কার করে বলে, আমাদের বাবা হওয়ার চেষ্টা করো না। মারি তখন আর কিছু বলে না। এরপর চারু গাছের ওপর লাল ফিতে বাঁধতে বাঁধতে চলতে শুরু করে, যাতে ফিরে আসার সময় তারা পথ না হারায়। তারা এগোতে থাকে। এরপর চারু একটি পরিত্যক্ত ঘর দেখতে পায় এবং বলে, চলো এর ভিতরে যাই, এখানে তো কেউ আসেই না। সেতুও তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। ঘরে ঢোকার পর তারা অনেক অদ্ভুত জিনিস দেখতে পায়। দেখে মনে হচ্ছিল যেন এখানে কালো জাদু হয়। সেতু দেখে ঘরটির নিচে একটা বেসমেন্ট রয়েছে, তাই সে সেখানে চলে যায়। এদিকে চারু একটি ভয়ঙ্কর পুতুল দেখতে পায়। সে সেই পুতুলটি দেখে সেটা হাতে তুলে নিয়ে সেলফি তুলতে শুরু করে। এটা সেই পুতুল ছিল যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। পুতুলটা ধরার সঙ্গে সঙ্গে চারু একটা ভয়ানক মুখ দেখতে পায়, আর সে আতঙ্কিত হয়ে যায়। সেতু তার চিৎকার শুনে ছুটে আসে। তখন সে বলে, এখানে থাকাটা আর উচিত হবে না, আমি এখানে ভয়ঙ্কর কিছু দেখেছি। তখন তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন আমরা তাদের পেছনে একটা ভয়ঙ্কর বুড়িকে দেখতে পাই। এদিকে মারি চরণকে বলে, ওরা অনেকক্ষণ হয়েছে আসছে না, তাই আমাদের উচিত তাদেরকে খুঁজে আনা। তখন চরণ জেরি আর মিনাকে বলে, তোমরা দুজন এখানেই থাকো, আমরা দেখে আসি। তারপর তারা চারু আর সেতুকে খুঁজতে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা চারুকে আহত অবস্থায় পায়, আর তার পাশে সেতু ভয় কাঁপছে। কিছুক্ষণ পর চারু হাসতে হাসতে বলে, আমরা তোমাদের সঙ্গে মজা করেছিলাম। এ কথা শুনে চরণ রেগে যায় এবং তাদের সোজা ক্যাম্পে যাওয়ার নির্দেশ দেয়। যখন তারা ক্যাম্পে পৌঁছায় তখন চরণ দেখে সেতু আর চারু আগে থেকেই সেখানে বসে আছে এবং তাদের অবস্থা অনেক খারাপ। ঠিক তখনই মারিয়ার চরণ পেছনে ফিরে তাকায় এবং তারা সেই নকল চারু আর সেতুকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে এই চারু আর সেতুর সাথে তাদের দেখা হয়েছিল তারা আসলে চারু আর সেতুই না, অর্থাৎ সেই আত্মা তাদের সঙ্গে খেলা করছে। যা শোনার পর চারু আর সেতুর একদম দম বন্ধ হয়ে আসে। তখন চরণ বিশ্বাস করতে শুরু করে মারির সব কথা। আর তখন ধীরে ধীরে চারুর অবস্থা খারাপ হতে শুরু করে। আসলে চারু যখন থেকে সেই বুড়ো মহিলার ছায়া দেখেছে তখন থেকে তার মানসিক ভারসাম্য নড়বড়ে হয়ে গেছে। এটা দেখে সেতু বলে, মারি নিশ্চয়ই জানে চারুর সাথে কি হয়েছে, কারণ এখন পর্যন্ত সে যা বলেছিল তা একদমই ঠিক। আর এখানেই প্রথমবারের মতো মারি পেচির নাম নেয় আর গল্প অতীতে ফিরে যায়। মারি বলে যেই বাড়িটিতে সেতু আর চারু গিয়েছিল সেটা পেচির বাড়ি, আর সে ছিল গ্রামের জমিদার পরিবারের একজন। পেচি শুরু থেকেই কালো জাদুর প্রতি আগ্রহী ছিল, তাই সে কেরালার জঙ্গলে গিয়ে তার এই বিদ্যা আরো বাড়িয়ে আনে। তারপর যখন সে ফিরে আসে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং তার অনেক শিষ্য তৈরি হয়, যারা সব সময় পেচির সঙ্গে থাকত। এই শিষ্যরা কালো শক্তিকে সন্তুষ্ট করার জন্য বাচ্চাদের বলি দিত। যখন গ্রামের লোকেরা এটা জানতে পারে তারা সরাসরি পেচিকে হত্যা করার জন্য যায়। কিন্তু পেচি এতটাই শক্তিশালী ছিল যে সে শুধু তার চোখের মাধ্যমে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারত। সে তখন এক গ্রামবাসীকে তাড়া করে মেরে ফেলে। এতে গ্রামের লোকেরা ভয়ে কাঁপতে থাকে আর ভাবে তারা কিভাবে পেচির থেকে বাঁচবে, কারণ পেচির কাছে যাওয়াই ছিল বেশ বিপজ্জনক। এরপর গ্রামের প্রধান এক বড় পণ্ডিতের কাছে যায়। তখন পণ্ডিত জানায় পেচি তার জীবদ্দশাকে বাড়ানোর জন্য জাদুটোনা করছে এবং সে নিয়মিত বলি দিয়ে নিজেকে শক্তিশালী করছে। তারপর পণ্ডিত বলে,
পেঁচিকে শেষ করার একমাত্র উপায় হলো তাকে হত্যা করা এবং তার আত্মাকে বন্দি করা, না হলে সে আবার ফিরে আসবে। এরপর তারা পরিকল্পনা অনুযায়ী প্রথমে পেঁচির শিষ্যদের হত্যা করে এবং পরে পেঁচির মুখ বেঁধে তাকে হত্যা করে। এরপর পণ্ডিত তার আত্মাকে একটা পুতুলে বন্দী করে এবং জঙ্গলের একটা গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। সাথে এটাও বলে এখানে আর কেউ আসবে না, কারণ পেঁচি মুক্তি পেলে আবারও সবাইকে বলি দেওয়া শুরু করবে এবং অনেক শক্তিশালী হয়ে উঠবে। এরপর সিন ফিরে আসে বর্তমানে। মারি বলে হয়তো পেঁচি মুক্তি পেয়ে গেছে। আর বন্ধুরা, যে সিন আমরা মুভি শুরুতে দেখেছিলাম যেখানে গাছ থেকে পুতুল পড়েছিল সেটাই ছিল পেঁচি। এখন চরণ বলে আমরা এখনই জঙ্গল থেকে বেরোবো। এরপর তারা তাদের জিনিসপত্র প্যাক করতে থাকে। তখন জেরি দেখে তার ক্যামেরা হারিয়ে গেছে। সে মারির সঙ্গে ক্যামেরা নিতে যায়। ক্যামেরা পাওয়ার পর সে দেখে সমস্ত ফুটেজ সেখানে রেকর্ড করা আছে, যেখানে সব ঘটনা ধরা পড়েছে। সেই রেকর্ড দেখে জেরির মাথা একদম ঘুরে যায়। তারপর সে দুটো মারিকে দেখতে পায় আর সে বুঝতে পারে না কে আসল মারি। কিন্তু সে ভুলবশত আসল মারিকেই ধাক্কা মেরে বসে এবং নকল মারির পিছনে ছুটে যায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় পেঁচির বাড়ির সামনে, যেখানে পেঁচি এসে তাকে মেরে ফেলে। মারি বুঝতে পারে না জেরি কোথায় গেল। এরপর চরণ মারির কাছে এসে জেরির ব্যাপারে জানতে চায়। তখন মারি বলে সে তো নিজেই দৌড়ে কোথাও চলে গেছে। তখন তারা জেরিকে খোঁজার চেষ্টা করতে থাকে। পথের মধ্যে তারা একটি ছোট ক্যামেরা পায়। এই ক্যামেরাটি ছিল সেই কাপলের, যাদের কারণে পেঁচি মুক্তি পেয়েছিল। ক্যামেরায় রেকর্ড করা ছিল কিভাবে পেঁচি তাদেরকে তাড়া করে মেরেছিল। এটা দেখে মারি আর চরণ আতঙ্কিত হয়ে পড়ে। তাই তারা সরাসরি ক্যাম্পে ফিরে এসে বলে আমাদের আর এখানে থাকা একদম ঠিক হবে না। কিন্তু মিনা বলে আমরা জেরিকে ছাড়া কোথাও যাব না। এদিকে সেতু আর মারির মধ্যে ঝগড়া লেগে যায়। সেতু বলে মারি নিশ্চয়ই জেরির সাথে কিছু একটা করেছে। তখনই পেঁচি এসে চারুকে তুলে নিয়ে যায়। এটা দেখে সবাই দৌড়ে পালাতে শুরু করে। মারি তখন বলে একবার আমরা ওই গাছটা পার হয়ে গেলে পেঁচি আর আমাদের কিছু করতে পারবে না। কিন্তু মারি গাছের কাছে পৌঁছানোর সাথে সাথে দেখে তার পেছনে আর কেউ নেই। আসলে ওই তিনজনকে পেঁচি বিভ্রান্ত করেছে। তাদের মনে হচ্ছে তারা মারির পিছনেই আছে। পেঁচি তাদের ঘরের কাছে নিয়ে আসে, যা দেখে তারা চমকে যায়। এদিকে মারি ভাবতে থাকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যাবে, কিন্তু তখন তার নিজের দায়িত্বের কথা মনে পড়ে যায়। তাই সে ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখনই পেঁচি তার ওপর আক্রমণ করে। মারির গলায় সেই লকেটটা দেখে পেঁচি পালিয়ে যায়। মারিও এই বিষয়টি লক্ষ্য করে। এরপর আবার সেই তিনজনকে দেখানো হয়। ওই তিনজন পালাতে যাচ্ছিল। তখনই পেঁচি মিনাকে তার ঘরে তুলে নিয়ে যায়। এটা দেখে সেতু অন্যদিকে পালানোর চেষ্টা করে, কিন্তু চরণ মিনাকে বাঁচাতে সে ঘরে ঢুকে যায়। আমরা দেখি সেতু দৌড়ে সেই গাছের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ এখন সে পেঁচির কাছ থেকে বাঁচতে পারবে। কিন্তু তখনই সে দেখতে পায় জেরিকে, আর সে জেরিকে সঙ্গে নিয়ে গাছ পেরোতে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে এটা আসলে জেরি নয়, এটা ছিল পেঁচি। তখন পেঁচি সেতুকেও মেরে ফেলে। এদিকে মিনাকে নিয়ে চরণ পেঁচির ঘর থেকে বেরিয়ে আসে। এই সময় মারিও সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু চরণ মারির ওপর বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে পারছিল না মারি আসল নাকি একটা ছলনা। তাই মারি কোনোভাবে তাকে বুঝিয়ে দেয় আমি আসল, আর তুমি যদি এখানে বেশিক্ষণ থাকো তাহলে তুমি মরে যাবে। সেজন্যই আমি তোমাদের নিতে এসেছি। তবে মিনা এখনো মানতে চায় না। মারি বলে পেঁচি আমার কিছুই করতে পারবে না, কারণ আমার কাছে একটা লকেট আছে এবং আমি মূল গ্রামেরই একজন লোক। পণ্ডিত মশাই প্রধানকে এই লকেটটা দিয়েছিল পেঁচির থেকে বাঁচার জন্য, যা আমার মেয়ে আমাকে জঙ্গলে আসার আগে দিয়ে দিয়েছিল। সেজন্য তোমরা আমার সঙ্গে একদম নিরাপদ। এই কথা শুনেই সবাই গাছ পার করার জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু গাছ পার করার সময় মিনা পড়ে যায় এবং পেঁচি এসে তাকে তুলে নিয়ে যায়। এটা দেখে চরণ তাকে বাঁচাতে দৌড়ায়। মারি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু চরণ মারিকে ঠেলে ভিতরে দৌড়ে চলে যায়। কিন্তু সে মিনাকে কোথাও খুঁজে পায় না। এ সময় পেঁচি তার সামনে চলে আসে। যখন সে তাকে মারতে যায় তখন হঠাৎই পেঁচি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন চরণ দেখে মারির লকেটটা তার কাছে,
আসলে মারি চরণকে জঙ্গলে যাওয়ার সময় তার লকেটটা তার পকেটে দিয়ে দিয়েছিল, যাতে সে বেঁচে যায়। তখন চরণ বুঝতে পারে তার হাতে আর কিছুই নেই, তাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। সে মিনাকে আর খুঁজে পাবে না। কিন্তু চরণ বাইরে এসে দেখে মারি পেঁচির হাতে মারা গেছে। এটা দেখে সে খুবই কষ্ট পায়। কিন্তু আশ্চর্য করার বিষয় হলো, গাছ পার করার পরও পেঁচি কিভাবে মারিকে মেরে ফেললো। এই রহস্যের কথা আমরা পরে জানতে পারবো। চরণ জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা গাড়ির সামনে পৌঁছায়। গাড়িতে সে মিনাকে দেখতে পায়। ওই সময় কেউ এসে তাকে অচেতন করে ফেলে। চরণ জেগে উঠে দেখে সে পেঁচির ঘরে, আর সামনে মিনা বসে আছে। যা দেখে চরণ একদম অবাক হয়ে যায়। চরণ তখন তাকে জিজ্ঞাসা করে, আমরা এখানে কি করছি? তখন মিনা তাকে একটা সত্যি কথা জানায়। আসলে মিনা পেঁচির সঙ্গে ছিল। মিনা প্রথমে চরণকে ফাঁদে ফেলে, তারপরে ট্রেকিং করতে জঙ্গলে নিয়ে আসে। মিনা আসলে এক বৃদ্ধার নাতনি, যে পেঁচির সেবা করত। যখন পেঁচি ও তার সাহায্যকারীদের মেরে ফেলা হয়, তখন মিনাই ছিল যে একমাত্র বেঁচে যায়। তাই পেঁচি মুক্তি পেলে মিনা তার সঙ্গে যোগাযোগ করে। তারপর পেঁচি মিনাকে একটা কাজ দেয়। সে মিনাকে বলে 11 জন লোককে তার কাছে নিয়ে আসতে হবে। তারপর পেঁচি সেই 11 জনকে বলি দিয়ে শক্তিশালী হয়ে উঠবে। আর মিনা হবে তার উত্তরাধিকারী, এবং সমস্ত শক্তি তার হাতে চলে আসবে। তাই মিনা লোকজনকে ফাঁদে ফেলতে শুরু করে। ক্যাম্পিং এর কথা বলে সে বলি দেওয়ার জন্য তাদেরকে এখানে নিয়ে এসেছিল। এখন পর্যন্ত 6টা বলি হয়ে গেছে, মানে আর 5টা বলি বাকি। আর মিনাই মারিকে মেরে দিয়েছিল। অর্থাৎ পেঁচি গাছ পার করতে পারেনি। ওই কাজ মিনা করেছিল। এখন এইসব বলে মিনা নতুন শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। আর পেঁচি এসে চরণকেও বলি দেয়। এরপর আমরা কয়েকদিন পরে দেখি এক গাড়িতে কিছু লোক সেই জঙ্গলের দিকে যাচ্ছে। আর তাদের মধ্যেই একজন বলছে, আমার ভাই এই জঙ্গলে গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। তাই আমি তাকে খুঁজে বের করব। সে হয়তো চরণের কথা বলছিল। আর এরই মধ্যে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। আবারও দেখা হবে নতুন একটা এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।